এখন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব দুই অতিথি, শ্রী দেবশঙ্কর হালদার এবং শ্রীজাত কবি শ্রীজাত, তারা মঞ্চে আসবেন। এবং মঞ্চে থাকবেন শ্রী সৌমিত্র মিত্র, প্রভাবতার ফাউন্ডেশনের সাংস্কৃতিক উপদেষ্টা, এবং আজকের কথা সমন্বয় করবেন এই অনুষ্ঠানে। শঙ্কর হালদার হয়তো তুলে দিচ্ছেন আজকে অনু থেকে অনুভব পুস্তক এবং একটি টুমেন্টো অপুদের তুলে দিলেন দেবশঙ্কর হালদারের হাতে। এবারে শ্রীমোহন শর্মা সঙ্গে এবারে আমি মোহন শর্মাকে অনুরোধ করবো প্রভাবতার ফাউন্ডেশন থেকে যে উপহার সামগ্রী আছে সেটা আপনি নিজে হাতে তুলে দেন। এরপরে কবি শ্রীজাত এবং মোহন শর্মাকে অনুরোধ করবো এবার আমরা যিনি আজকে সবাইকে বরণ করে তার হাতে একটু উপহার সামগ্রী তুলে দিতে হবে। শুভঙ্কর আসুন না, বসুন একটু। আমার দুপাশে যারা বসে আছেন, আমি একটু আগেই যখন আড্ডা দিচ্ছিলাম বলছিলাম তারা দুজনেই নট, আমি হ্যাভ নট। তো এই দুই নটের মাঝে হ্যাভ নট হয়ে বসে থাকাটা ওই হংস মাঝে বকযথার মতো, বা হংস মাঝে বকযথাও হতে পারে। এখানে বক করার কাজেই তো ডাকা হয়েছে। কিন্তু একটা কথা বলি, যে বইটি আজকে এখানে মোড়ক উন্মোচন হলো সেই বইটি আমার পড়বার সুযোগ হয়েছে। চমৎকার সম্পাদনা করেছেন সাইফুলদা, নির্মাল্য। এই কাজের সঙ্গে সৌমিত্রদা ওতপ্রোতভাবে জড়িয়ে, তাই জন্য যত্নের কোথাও কোনো ত্রুটি হয়নি। এবং যেটা পূর্ববর্তী বক্তা দুজন বলে গেলেন, সংযুক্তাদি এবং প্রীতিদি, যে ওই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের একজন মহিলার কলমে ওই রকম জোরালো লেখা বা ওই রকম জোরালো একটা জীবনযাপন, সেটা আশাতীত। এই বই আমাদের প্রত্যেকের এই মুহূর্তে দাঁড়িয়ে পড়া অতি আবশ্যক, এটা আমার মনে হয়। আমার মনে হয় যে আজকে আমাদের আড্ডার যেহেতু সূত্রধার সৌমিত্রদা, এবং আমাদের বহু অপোশাকি আড্ডার সূত্রধর সৌমিত্রদা। আমি বহুদিন পর সৌমিত্রদা দেবুদার সঙ্গে দিনের বেলা দেখা হচ্ছে। দিনের বেলা ওদের কেমন দেখতে আমার মনেই ছিল না। ফলে এই যে সকলের সামনে একটা আড্ডার পরিসর, সেটা তো আমাদের সবসময় হয় না, চার দেয়ালের ঘেরাটোপে অনেক হয়। তো সেটা সৌমিত্রদা আজকে চালিয়ে নিয়ে যাবেন। দেবুদা আছেন, তার কাছ থেকে অনেক গল্প শুনব। এবং ওরা দুজনেই একটি সাম্প্রতিক প্রযোজনায় জড়িত, আসক্তি। তার আমি একজন সৌভাগ্যবান দর্শক হতে পেরেছি। এই আসক্তির কথা শুনবো। আমি শ্রোতা হিসেবে মঞ্চে আছি, আড্ডাও দেব, কিন্তু সৌমিত্রদাকে বলবো এই আড্ডা চালিয়ে নিয়ে যেতে। যখন আসক্তির কথাই হলো তখন মনে হচ্ছে যে বইমেলা মানে কবিতা, বইমেলা মানে সাহিত্য, বইমেলা মানে শিল্প। তাই আসক্তি নিয়ে কথা শুরু হোক। প্রথম কথা জিজ্ঞেস করবো, শ্রীজাতকে সম্প্রতি দেখেছে, অনুভবটা কি হয়েছে আসক্তি দেখে। তারপর দেবশঙ্করকে জিজ্ঞেস করবো ওর আসক্তি অভিনয় করতে গিয়ে কি মনে হয়েছে। প্রধানত বলে রাখি, আসক্তি দেবশঙ্করের 100টি নাটকের অভিনয়, মানে 100টি মঞ্চ নাটক অভিনয় করলো আসক্তি। তার জন্য একটা করতালি অবশ্যই প্রাপ্ত। একজন নট 40 বছর বয়সে 100টি নাটকে অভিনয় করছেন, সেটা আমাদের কাছে প্রাপ্তি। এবং ও যে কী করে সেটাও আমার কাছে আমি ওকে বিস্ময় লাগে আমার। ও ওর পারিবারিক একটা সমস্যার কারণে বোম্বাইতে ছিল, মধ্যরাত্রে ফিরলো, পরের দিন আবার গতকাল অভিনয় করতে গেল ভানু, আবার আজকে এলো, আবার আগামীকাল চলে যাবে রাঁচি, তারপরে চলে যাবে দিল্লি, আবার কলকাতায় অভিনয় করবে। এই যে অভিনয়কে এভাবে জড়িয়ে রেখেছে, এটা আমার কাছে বিস্ময়কর। আমি সবসময় ওকে দেখি আমার ছোট ভাই, কিন্তু আমার খুবই শ্রদ্ধা, ভালোবাসা,
প্রণম্য মানুষ যাকে বলে সেরকমভাবেই ওকে দেখে থাকি। তা প্রথমে আমি শ্রীজাতর কাছে শুনে আমি দেবশঙ্করের কাছে যাব। আসক্তি যারা ইতিমধ্যেই দেখেছেন মঞ্চে তারা আরেকবার দেখবেন অবশ্যই, যারা দেখেননি তাদের অবশ্য কর্তব্য আসক্তি শীঘ্র দেখে ফেলা। শক্তি চট্টোপাধ্যায়ের জীবন, তার রচনা, তার বোধ, তার যাপন সমস্তটা একটা থিয়েটারে কীভাবে উঠে আসতে পারে সেই অলিক প্রযোজনার নামই আসক্তি। আমি কেবল একটি কথা বলি যে আসক্তি দেখে আমার যেমন আক্ষেপ হয়েছে যে আমি শক্তি চট্টোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে চিনতাম না, তেমনই আমার ভারী গর্ব হয়েছে যে আমি দেবশঙ্কর হালদারকে ব্যক্তিগতভাবে চিনি। এই আক্ষেপ আর গর্বের সংমিশ্রণ আসক্তি আমাকে উপহার দিয়েছে এইবারে দেবশঙ্কর হালদার। সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এখানে এসেছেন। দেখুন, আমার নাম দেবশঙ্কর হালদার। কেউ বলছেন ভাই, কেউ দাদা, আর একজন বলেছেন পাশে কবি বসে আছেন, তিনি বলেছেন যে আমি নট, তিনি হ্যাভ নট। কিন্তু উনি এই শব্দটাও জানেন, টু বি অর নট টু বি, মাঝখানে নট শব্দটা থাকে। হ্যাঁ, এই আমাদের অস্তিত্ব, আমি যতক্ষণ অভিনয় করি ততক্ষণ, এই যে আপনারা যারা দেখছেন আমাকে, কেউ কেউ চেনেন, কেউ কেউ চেনেন না, কেউ টেলিভিশনে দেখেছেন, কেউ পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছেন চাল ডাল কিনছিলাম বলে, অথবা কেউ দেখেছেন মেট্রো রেলে নয়তো গাড়িতে যেতে। তা আমাকে যদি সবসময় কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কি করেন, কোথায় থাকেন আর কোথায় যাচ্ছেন, তা আমাকে জিজ্ঞেস করলে কি পরিচয় দেব? আমি তো নট বা অভিনেতা এই কথাই বলবো। কিন্তু যেই বলবো অভিনেতা, তেমনি আমাকে একটা অভিনেতার খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। যদি বলি কবি, তাহলে আমাকে কবির খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। যদি বলি ভিখিরি, তাহলে ভিখিরির খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়। তো মানুষটা কেমন সেটা কিন্তু তখন গৌণ হয়ে যায়। মুখ্য হয় খাঁচাটা কেন, এইটা একটা দারুণ ব্যাপার। এই কথাগুলো যেগুলো বলছি, এগুলো সব আমার নাটক থেকেই শেখা, বলতে পারেন নাটকেরই সংলাপ। কিন্তু নাটকের সংলাপ তো শুধুমাত্র আউড়ে গেলে হয় না, মানে সেটাকে উচ্চারণ করলেই হয় না। ওই বলতে বলতে সংলাপটা মনে হয় যেন আমিই তৈরি করেছি, এটা যেন আমার ভেতর থেকেই বেরোলো। এই যে আপনারা যারা এখানে এসেছেন তাদের জন্য আমার পরিচয় তো শুনেছেন, আমি অভিনেতা, আর আমরা একটি নাটকের আলোচনাতেই আছি। কিন্তু ওই নাটকেই একটি দৃশ্য আছে যেখানে বইমেলার কথা আছে। এই যে পুস্তক পার্বণ বলি, বইমেলা বলি, বইয়ের উৎসব বলি, যাই বলি না কেন, এই যেখানে আমরা বসে আছি তাই নিয়েও একটি নাটকের দৃশ্য আছে। আমি গর্বিত যে আমি একটি থিয়েটার করেছি, সেই থিয়েটারের পুরোটাই বই নিয়ে, মানে বই তার উপজীব্য শুধু নয়, জায়গাটাও হচ্ছে কলেজ স্ট্রিটের একটি বইয়ের দোকান। তো আমার এই কারণে খুব আনন্দ হচ্ছে আজকে যে বইমেলার এই প্রাঙ্গণে এসে আলোচনা করতে পারছি এইরকম একটা বিষয় নিয়ে। এই প্রভাত কৈতান ফাউন্ডেশনকে আমার ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তাদের সঙ্গে আমি আগেও কাজ করেছি একটু আধটু, এইরকম অনুষ্ঠানে গেছি। প্রভাত কৈতান সম্পর্কে যতটুকু জেনেছি তাকে দূর থেকে আমি আমার নমস্কার জানিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে দুপুরে এই ঘরের যখন বাইরে সবাই ঘুরে বেড়াচ্ছেন, আপনারাও কেউ কেউ ঢুকে পড়ছেন, ঢুকে পড়ে কি হচ্ছে দেখি তো এটা, আরে ওই লোকটাকে তো দেখেছি লক্ষ্মী কাকিমা নাকি করতো, এরকম কেউ কেউ ভাবছেন। আবার কেউ কেউ যে আসক্তি বলছে ওটাও দেখেছেন, হয়তো কেউ দেখেননি, কেউ হয়তো আচ্ছা আপনি যেন কোন নাটকটা করলেন, দারুণ করেছেন, হেভি করেছেন আপনি, এরকমও শুনি। কেউ আবার আমাকে বলেন যে ব্যঞ্জনাধর্মী অভিনয় আপনি করলেন, তার মধ্যে যে গুপ্ত বাসনাগুলো আপনার ছিল সেগুলো আর উন্মুক্ত হতে পারলো না, তাই যেন আপনার ভেতরে বলে আরো কি সব শব্দের মালা গেঁথে আমাকে বলেন, আর আমি মনে মনে ভাবি আমি এত কিছু করলাম না। কিন্তু এই আসক্তি নাটকটির সূত্র ধরে আমি যেহেতু শক্তি চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছি, আমাকে বারে বারে ফিরে যেতে হয়েছে বইয়ের কাছে, সাদা পাতার কাছে, কালি কলমের কাছে। আর ওই ঘটনাগুলোর কাছে যেতে পারলে অভিনেতার এত আনন্দ হয়। অনেকেই মনে করেন অভিনেতা রং মাখে, অভিনেতা জোব্বা পরে, উষ্ণিস পরে, তলোয়ার নেয়, এইগুলি তাদের কাজ। কিন্তু এই রং, এই পোশাক, এই সমস্ত কিছু কোনোটাই কিন্তু পাত্তা দেবে না যদি না যতক্ষণ আমি ওই 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 সাদা পাতার কাছে যাই, যার উপরে কিছু কালি ঝরেছে এবং তৈরি হয়েছে এমন একটা আলপনা, যে আলপনাগুলো শব্দ তৈরি হয়ে আমাকে কাঁদিয়েছে, আমাকে হাসিয়েছে, আমাকে দুঃখিত করেছে, আনন্দিত করেছে। এবং এই এই জায়গাটায়, যে বইমেলার এই জায়গাটায়, এইটা ভাবলেই অবাক লাগে যে সেই রকম কত অপঠিত না পড়া সব শব্দ এখনো একটু একটু দৃষ্টি পাওয়ার অপেক্ষায় আছে।
আপনারা যারা আজকে এখান থেকে বেরিয়ে হয়তো শ্রীজাতর একটি বই কিনবেন এবং তারপর বাড়ি নিয়ে গিয়ে পড়বেন, তখন আপনাদের দুজনের মধ্যে যে প্রেম হবে, ওই প্রেমটি কিন্তু একজন অভিনেতার শক্তি। মানে আমরাও ঠিক ওইভাবেই একে প্রেমের তালাশ করি। তো এই আসক্তি নাটকে ওই প্রেম ক্ষণে ক্ষণে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে সেটা ঘটেছে। এবং এই ঘটাটার পিছনে এই যে লেখকের চরিত্রে আমি অভিনয় করছি, আমি কত রকম, আমি রাজা সেজেছি, প্রজা সেজেছি, ডাক্তার সেজেছি, রোগী সেজেছি, চোর সেজেছি, পুলিশ সেজেছি, মন্ত্রী সেজেছি, বেঈমান সেজেছি, বিশ্বাসঘাতক সেজেছি। কিন্তু এই যে যখন লেখক সাজলাম, লেখক তো শুধু লেখক নয়, সে তো একজন সংসারেরও মানুষ। কিন্তু তার ভেতরে এই রাজা, প্রজা, পুলিশ, চোর, হ্যাঁ, সমস্ত কিছুই তার ভেতরে এমনভাবে বাসা বেঁধে আছে, যাদেরকে আমি ছুঁতে চাইছি, কিন্তু ছুঁয়ে ছুঁয়ে পৌঁছে যাব আসলে একজন লেখকের কাছে, যিনি শব্দ দিয়ে ম্যাজিক দেখান, যিনি শব্দ দিয়ে এমন একটা মায়া তৈরি করেন, যে মায়াটা ওই আমরা পড়েছিলাম ওই যে মায়া মৃদঙ্গ বলে একটি উপন্যাস সৈয়দ মুস্তাফা সিরাজের, সেখানে ছিল না ওই আলকাপ গান সম্পর্কে বলা হচ্ছে, আমারও খুব প্রিয়, প্রায়ই বলি বিভিন্ন জায়গায়, একটা ভালো কিছু অভিজ্ঞতা হলে লেখা পড়লেও তেমনটিই হয়, গান শুনলেও হতে পারে এবং অভিনয় দেখলেও হতে পারে। কেউ কেউ বলেন আপনার অভিনয় দেখে নেশা লেগে গেল, বা আপনার গান শুনে নেশা লেগে গেল, এমন একটা লিখেছেন আপনি নেশা লেগে গেল। তো এক আলকাপ ওস্তাদ বলছেন যে একে নেশা বলছেন কেন, একে বলুন মায়া। কেন মায়া? তারপরে ব্যাখ্যা করছেন, রেলগাড়িতে তো চেপেছেন, দেখলেন রেলগাড়ি থেকে নেমে গেলেও অনেকক্ষণ যদি রেলগাড়িতে থাকেন, তারপরে দুলুনিটা শরীরের থেকে যায়, ওই দুলুনিটা, ওইটা হচ্ছে মায়া। আপনি তখন রেলে নেই, আপনি তখন বইটিকে সযত্নে বন্ধ করে বারান্দায় এসে বসেছেন, কিন্তু আপনাকে দোলাচ্ছে দোলাচ্ছে দোলাচ্ছে। অভিনয়ও তেমনই, ওই রকম একটা দুলুনি আপনার ভেতরে দেয়, ওইটিকে আমরা বলি মায়া। সেই মায়াময় জগতের কাছে যাওয়ার জন্য আমাদের ব্যাকুলতা, সেই জন্য আমাদের প্রাণপণ করা। এই আসক্তি নাটকে সেই রকম মায়া ক্ষণে ক্ষণে আবিষ্কার করেছি। যখনই বলি করুণাময় উষার কোলে জাতক ধান বাঁধছে, অপরিসীম দুঃখ সুখ ফিরিয়েছিল নদীর মুখ, প্রসারণের উদাসীনতা কোথাও বসে কাঁদছে, প্রশাখা ছাড় হৃদয় মূলের দিকে টানছে। এই যে প্রশাখা ছাড় হৃদয় মূলের দিকে টানছে, এইটা যতবার উচ্চারণ করি ততবার একটা আনন্দের কান্না পায়। কত ডাক আমার ছিল, কত ভালোবাসা ছিল। আমি এই শাখা প্রশাখার উপরটা আটকা, মানে বন্ধনে আটকা না থেকে আমি যদি মূলের দিকে চলে যেতে পারতাম, আরেকবার যদি মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম, আরেকটু কেন খাটলাম না, আরেকটু কেন মূল্য দিলাম না, এইরকম সব মনে হয়। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমনও ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। এই যখনই এই শব্দগুলো বলি, সে কি জানিত না এমনই দুঃসময়, লাভের ঘরে মোরগের লাল ছবি, সে কি জানিত না হৃদয়ের অপচয়, কৃপণের বামুঠি। এগুলো সংলাপ হয়ে গেল, এগুলো কিন্তু কবিতা রইল না। মানে কবিতা তো রইলই, কবিতাকে তো আড়াল করা যাবে না, কিন্তু কবিতা সংলাপের মতো করে আমাদের কাছে এলো। আমাদের দিনগুলো কি ভালো কাটতো যদি আমাদের সংলাপগুলো কবিতা হতো, কবিতাগুলো সংলাপ হতো। আমাদের তো তাই চাওয়া ছিল। আমরা যখনই প্রেমে পড়েছি, যখনই ভালোবেসেছি, যে কথা মুখ দিয়ে বেরিয়েছে, আমার উল্টো দিকের মানুষ যে আমাকে ভালোবেসেছে, সে তো ভেবেছে এ লোকটি কবিতা বলছে, এই লোকটি অসাধারণ, এ কবি। আমাদের সাধারণত তাই ছিল। তাই আসক্তির এই নাটকটির কথা বলতে গেলে আমার এই কথাগুলো এলোমেলোভাবে মনে পড়লো, আমি বলে গেলাম, আমাকে মাফ করবেন। এরপরে দেখি আবার কি কথা হয়। না, দেবুদার পাশে বসে কথা বলাটা সৌভাগ্যের এবং দুর্ভাগ্যের একসঙ্গে। কারণ পাশে যে বসছি এইটা প্রাপ্তি, আর ওর বলার পর আমাকে বলতে হচ্ছে এইটা হচ্ছে স্পর্ধা। আমি শক্তি চট্টোপাধ্যায়কে কখনো চাক্ষুষ করিনি, তাকে সামনে থেকে দেখবার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তাকে এমনভাবে পড়তে পেরেছি
মানে আমরা আসলে শক্তি চট্টোপাধ্যায়কে কতটা পড়েছি জানি না। আমাদের যখন স্কুল জীবনের শেষ, কলেজে শুরু হচ্ছে, শক্তি চট্টোপাধ্যায় আমাদের গ্রাস করলেন, এটা বলাই ভালো। উনি আমাদের দিয়ে পড়িয়ে নিলেন এবং একটা সময় এমন পরিস্থিতি এলো, সেই সময়টা আমার স্কুল কলেজের বন্ধু বান্ধবরা দেখেছে যে বহুদিন কিছু লিখতে পারছি না, কেননা শক্তি চট্টোপাধ্যায়ের পদ্য সমুদ্রের মধ্যে ডুবে আছি। এবং তিনি এমনই সর্বগ্রাসী একজন কবি, হয় তিনি অন্য একজন তরুণ বা তরুণীকে স্তব্ধ করে দেবেন, না হয় বাধ্য করবেন তার অনুসারী, তার অনুগামী হয়ে লিখতে। এই দুটোই কারো চাওয়া হতে পারে না। আমরা তো প্রত্যেকে স্বতন্ত্র হয়ে লিখতে চাই, কিন্তু তখন যা লিখছি আমি বুঝতে পারছি যে সেটা সোনার মাছি খুন করেছি হতে চাইছে, সেটা পাড়ের কাঁথা মাটির বাড়ি হতে চাইছে, সেটা ভাত নেই পাথর রয়েছে হতে চাইছে। আমার মধ্য দিয়ে শক্তি চট্টোপাধ্যায় কথা বলতে চাইছেন। আমার মনে হয় একজন কবি এখানেই তার সার্থকতা, যখন তিনি তারও পরের প্রজন্মের মধ্যে দিয়ে নতুন স্বর হয়ে ওঠেন, যখন তাকে কিছুতে চাইলেও এড়ানো যায় না। আজও এতদিন পরেও কেন শক্তি চট্টোপাধ্যায়ের জীবন আশ্রিত একটি থিয়েটার মানুষজন দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহ পূর্ণ করে? কেন সমালোচক থেকে সাধারণ দর্শক উচ্ছ্বসিত হয়ে উঠছেন, আপ্লুত হয়ে উঠছেন, চোখে জল নিয়ে বেরিয়ে আসছেন? শক্তি চট্টোপাধ্যায় কে আমাদের? আমরা কেউ তাকে দেখেছি, তার সঙ্গ করেছি? হয়তো একটা কবিতা মনে আছে, হয়তো 10টা কবিতা আমাদের ভাবিয়েছে, হয়তো বাড়ির কোনো একটা বই আছে যেটা রোজ উল্টে দেখা হয় না। কিন্তু আজকে যখন আসক্তি মঞ্চায়িত হচ্ছে, তখন আমার মধ্যেকার সেই শক্তি চট্টোপাধ্যায় আবার মাথা চাড়া হয়ে দিয়ে উঠছেন, যিনি কলেজে আমার ভিতরে প্রবেশ করেছিলেন। শক্তি চট্টোপাধ্যায় আসলে আদতেই একজন ভূতের নাম, যে ভূত অতীত, যে ভূত ভবিষ্যৎ কিছুটা। কারণ শক্তি চট্টোপাধ্যায় একবার কারো দেহে, কারো মনে, কারো বোধে, কারো চেতনায় প্রবেশ করলে তাকে আমৃত্যু ছাড়েন না। এমন বহু মানুষের পরিণতি আমি দেখেছি, যারা অসুস্থ, রোগ শয্যায় শুয়ে আছেন, কিছু মনে করতে পারছেন না তেমন, কোথায় আছে, এমনকি হয়তো নিজের নামও, কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের দুটো লাইন মনে পড়ছে, হয়তো সুনীল গঙ্গোপাধ্যায়ের দুটো লাইন মনে পড়ছে, হয়তো শঙ্খ ঘোষের দুটো লাইন মনে পড়ছে। কবিতা এমনই নাছোড়, কবিতা এমনই পিছুটা। ফলে আমাদের শহরে 2025-2026 সালে দাঁড়িয়ে এইরকম একটি মঞ্চায়ন যে হচ্ছে, এবং তার যারা দুই প্রধান কুশীলব, শ্রী সৌমিত্র মিত্র এবং শ্রী দেবশঙ্কর হালদার, তাদের সাহচর্য আমি এখানে পাচ্ছি। এইটা একজন কবিতা লিখিয়ে বা কবিতার চেষ্টা করা লোক হিসেবে আমার কাছে প্রাপ্তি। কারণ আমরা যারা সব হারিয়ে কবিতা লিখতে এসেছি, তাদের কাছে শক্তি চট্টোপাধ্যায় আরাধ্য। আমরা বরাবর চেয়েছি শক্তি চট্টোপাধ্যায়কে এড়িয়ে চলতে, পালিয়ে যেতে। আর যে পথ দিয়ে পালিয়েছি, যে সুড়ঙ্গ দিয়ে তার কাছ থেকে পালিয়েছি, সুড়ঙ্গের ওপারে আলোয় বেরিয়ে এসে দেখেছি স্বয়ং শক্তি আবার দাঁড়িয়ে আছে। তাকে এড়ানো যায় না, তার কাছ থেকে পালানো যায় না, মুক্তিও পাওয়া যায় না। এইরকম আমাদের মতো সব হারানো আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার পাতায় পাতায় সব পাওয়া লোকেদের জন্য আসক্তি এক অবিরাম উপহার। আবারও বলছি, আপনারা যারা এখনো দেখার সময় পাননি, সুযোগ পাননি, নিশ্চয়ই আগামী অভিনয় কবে আছে ওরা বলতে পারবেন, দেখে নেবেন। যারা শক্তি চট্টোপাধ্যায়কে দেখেছেন তারা তো দেখবেনই, যারা দেখেননি, কেবলই কবিতার মধ্য দিয়ে শক্তি চট্টোপাধ্যায়কে চেনেন, তারা আরও বেশি করে দেখবেন। কারণ দেবশঙ্কর হালদারকে আমার ওই ট্রেনের দুলুনির মতো, সত্যি কথা বলতে কি, এই থিয়েটারে মঞ্চে ট্রেনের দুলুনিকেও খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। একটা সময় একটা ঘর যখন ট্রেন হয়ে ওঠে আর সেটা দুলতে থাকে, শক্তি শহরে আসেন এই শহরকে জয় করে নেবেন বলে। এই থিয়েটারটা দেখলে আপনাদের দেবশঙ্কর হালদারকে শক্তি চট্টোপাধ্যায় বলে বারে বারে ভুল হবে। এই ভ্রমটা খুব প্রিয় একটা ভ্রম। আমি যেদিন বাড়ি ফিরেছি এই থিয়েটারটা দেখে, আমি এখন তারপর দিন আবার সোনার মাছি খুন করেছি পড়তে বসেছি, এইবার আমার মুখের সামনে দেবশঙ্কর হালদারের মঞ্চায়িত চেহারাগুলো ভেসে উঠছে। শক্তি চট্টোপাধ্যায়ের ব্যাক ফ্ল্যাপে যে ছবিটা আছে,
সেটার চেয়ে বেশি জ্যান্ত হয়ে উঠছেন দেবশঙ্কর হালদার। এখানেই একজন নটের সার্থকতা, যে মানুষকে আমরা দেখিনি সে মানুষকে সামনে এনে হাজির করা। আরেকবার আসক্তি দেখুন, তারপর আবার আড্ডা হবে। এই চমৎকার হলো শক্তি চট্টোপাধ্যায়ের কথা, কিন্তু আমি দেখছি আমার সামনে সুধাংশু দে বসে আছেন, যারা সেই 50 বছর আগে বইমেলার সূচনা করেছিলেন। অনুজ প্রতিম, সৌরভ বসে আছেন শক্তি প্রকাশনের কর্ণধার, যে এই বইটি অনু থেকে অনুপমা প্রকাশ করেছেন। আছেন আমার অনুজ প্রতিম বন্ধু পূর্ণব্রত পত্রী, যার পিতা পূর্ণেন্দু পত্রী একজন বিখ্যাত শিল্পী, কবি, লেখক, চলচ্চিত্রকার। তা যখন সেই সময় রবীন্দ্র সদনের উল্টো দিকে মেলা হতো বা পার্ক স্ট্রিটের বই বা যেখানে মেলা হতো, সেখানে কিন্তু আমরা প্রচুর পাগল দেখতাম। তারা সব বই নিয়ে ছুটোপাটি করতো। সন্দীপন চট্টোপাধ্যায়, রমানাথ রায়দের, বলরাম প্রসাদের একটা আলাদা জায়গা, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বুদ্ধদেব গুহ গান গাইছেন গিল্ডে অফিসে বসে, একের পর এক গান গাইছেন। আর আজ যখন আমরা শহরতলিতে সরলেকে চলে এসেছি, তখন কীরকম একটা লাগছে, গান নেই, সেই শিল্পীরা কোথায় গেল। তাদের সেই পূর্ণেন্দু পত্রীর মতো বলতে হয়, আমাদের তুমুল হই হল্লা কোথায় চলে গেল। বইমেলা ঘিরে যে তুমুল হই হল্লা ছিল। আমি কিছুদিন আগে রাহুল পুরবাস্তে একটা স্মরণ সভায় বলেছিলাম, এই রাহুল এবং জয়দেব রায় হচ্ছে যারা দাপিয়ে বেরিয়েছে শহর। তারপরে কোনো কবি সাহিত্যিককে দেখছি না, ছিঁড়ে ফেলে দিচ্ছি, পছন্দ হচ্ছে না, খাবো, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা বলার মতো সাহস নেই। সেটা কেন নেই আমি দুজনের কাছ থেকে আলাদা আলাদা শুনতে চাই, এবং আরো শুনতে চাই এই কারণে, সামনে এই বইমেলার 50 বছর, সামনের বছর। আমি যদিও প্রবল প্রতিবাদ জানাচ্ছি যে সেই সময় সব ভালো ছিল, সেই রকমটা এখন আর হচ্ছে না। এই শব্দটা এর মধ্যে একটা বাঙালির, বিশেষত আমাদের যারা একটু বয়স হয়ে গেল, আমাদের একটা 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 কিরকম একটা পেছনে পানে তাকিয়ে বেশ গৌরবান্বিত হওয়ার আনন্দ আছে, শ্রদ্ধা করবার বিষয়ও আছে। সৌমিত্রদা শ্রদ্ধা থেকে এই শব্দগুলো বলছেন, কিন্তু আমি বলছি যে আজও অন্য ভঙ্গিমায় আমার ধারণা বাইরে অনেক ছেলে মেয়ে পাগল ঘুরে বেড়াচ্ছে। তারা থই পায়নি এখনো, কিন্তু তারা কোনোদিন কেউ একটা কিছু করবে। এবং এই যে বইয়ের স্পর্শগুলো হয়তো বইয়ের কাছে পৌঁছতে পারছে না কেউ কেউ। আমার বইমেলায় এলে আমার সেই নাটকের একটি সংলাপ মনে পড়ে। বই নিয়ে জিজ্ঞেস করে লোকটি, বই বিক্রি করে, একটি দোকান আছে তার, সে বলে আমার স্ত্রীর সঙ্গে আমার কোনোদিনই তেমন মিলমিশ হয়নি। সে বলতো আমি নাকি তার থেকেও বইগুলোকে বেশি ভালোবাসি। তারপরে সে বলে হতেও পারে, বইয়েরা অনেক বেশি সহনশীল হয়, বউয়েরা নয়। বইয়েরা অনেক বেশি সহনশীল হয়। এরা অকারণে ঘ্যান ঘ্যান করে না, চিৎকার করে না, বায়না করে না। এরা অপেক্ষা করে শান্ত হয়ে, ধৈর্য ধরে। তুমি ওকে নাও, খোলো। যদি মনে হয় যে না এখন সময়টা ঠিক না, তাহলে ওটাকে বন্ধ করে যখনই তাকে তুলে রাখো। এর মধ্যে দিয়ে শুধু বউয়ের কথা বলা হচ্ছে না, পরেরও কথা বলা হচ্ছে। কারণ আমরা কোনো একটি বইকে তো বলতে পারি না এ স্ত্রীলিঙ্গ কি পুল্লিঙ্গ, এটাকে কথা বলতে পারি না, মেল কি ফিমেল। বই তো বই, বই কিন্তু দেখবেন খেয়াল করে কখনো বায়না করে না। কত বইয়ের কাছে আমার যাওয়ার কথা, এই গিয়ে একটু পরে যে বইটা হাত দেবো অথচ ওকে নেবো না, সে কিন্তু কিছুই মনে করবে না। সে বরং গর্বিত হবে। যদি না নিই তাহলে সে বলবে তোর কাছে আমি যেতামই না, তুই আমাকে কি বুঝবি। আমার মনে হয় বইয়ের এরকম বলেন। ঠিক এইরকমভাবেই অনেক ছেলে পিলে চারপাশে ঘুরে বেড়াচ্ছে আজকের সময়ে। তারা তাদের মতো করে দৌড়ঝাঁপ করছে এবং বুঝছে সময়টাকে। এই ধোঁয়া ধুলো, এই কাদা মাটি, এই হাসি কাদা, এগুলো মাখছে গায়ে। আমি অন্যরকম একজন রাহুল পুরকায়ের থেকে নিশ্চয়ই বাইরে খুঁজে পেতে চাইব এবং পেয়ে যাব। এবং আমি জয়দেব বসুকে পাবো, নিশ্চিতভাবেই পাবো কোনো না কোনোভাবে। কিন্তু যদি ঠিক একই চেহারায়, একই ইয়েতে এরা ফেরত আসে, তাহলে ভালো লাগবে না। কেন সময়টা তো চারপাশটা পাল্টে গেল। আমি যেভাবে এই বইমেলার এই আয়োজনটি হয়েছে, এই আলোচনা হচ্ছে, এও কি সেই সময় এরকমভাবে হতে পারতো? আজকে তো একভাবে হচ্ছে। এই যে সামনে একটা রেকর্ডিং হচ্ছে, এটাও তো কোথাও না কোথাও পৌঁছে যাবে।
আমি এই তুলনার মধ্যে না গিয়ে বরং বলবো যে আজকে পাল্টে যাওয়ার সময়ের মধ্যে সেই হারিয়ে যাওয়ার সময় বা ফেলে আসার সময়ের যে শক্তি, যে প্রাবল্য, সেইটাকে আমি ধরতে পারছি কিনা। যে কথাটা শ্রীজাত একটু আগে বললেন যে আজকের দিনে দাঁড়িয়ে শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে একটি নাটক যখন হাউসফুল হচ্ছে, তখন তো বুঝতে হবে যে সেই সময়টা সত্য এবং সেই সময়টার সঙ্গে সঙ্গে আজকের সময়টাও সত্য। আজকে তো আমরা অন্য কিছু নাটক করতেও পারতাম, কিন্তু আমরা যখন ওই থিয়েটারটার মধ্যে ঢুকলাম, আজকের সময়ের ভাষাকে আশ্রয় করেই তো ঢুকলাম, বা সেদিনের ভাষার সঙ্গে মিলে গেল আজকের ভাষা, আজকের ভঙ্গিমা। সুতরাং এইটা চলতেই থাকবে। আমার মনে হয় না এটা নিয়ে আজকের ছেলেপিলেরা তাদের মতো করে নিজের মতো করে একটা রাস্তা খুঁজে পাবে। আমি বলবো যে এই ভঙ্গিমাটা আমার পছন্দ হয় না। আমি বলবো যে তোরা যে কি করিস, আমরা যে কি করতাম, বলতে বলতে একদিন ওর দেখানো পথেই হাঁটতে হাঁটতে বলবো, আসলে আমার একটু কষ্ট হয় তো, এগুলো আমি বুঝতে পারি না, এগুলো আমি ধরতে পারি না। এই মোবাইল ফোন নিয়ে একসময় ছিল, কিন্তু আমরা তো বেশ রপ্ত করে ফেলেছি খানিকটুকু। ওর যে যন্ত্রণা বা ওর যে উপদ্রব, সেটাকে সামলে নিলে ওটা তো কিছু খারাপ নয়। তেমনি এই লেখালেখি, বই, তার প্রকাশ, তার মেলার ধরন, এটা একটু একটু করে পাল্টে যাবে। কথা হচ্ছে, আমার মনে হয় যে আমি নিজেও কি পাল্টাতে পেরেছি সময়ের সঙ্গে সঙ্গে। যদি পাল্টাতে পেরে থাকি, তাহলে ওদেরকে খুঁজে পাবো, ওদের সঙ্গে মিলতে পারবো। ওরা ঠিক ওইভাবে মেলায় বসে নেই, ওই রকম ভাবে গাইছে না। আজকে যেমন করে গাইছে আকাশ, তেমন করে গাওয়া। আজকের আকাশ যেভাবে গাইছে সেইভাবেই তো ওরা গাইবে। তাই আমার মনে হয় যে এটা নিয়ে আমার একেবারেই কষ্ট নেই, একটা বরং আনন্দই আছে যে কোথাও একটা অন্যরকম প্রথা ভাঙছে, কোথাও একটা অন্যরকম ভাষা তৈরি হচ্ছে। সেই ভাষাটা গ্রহণ করতে আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু 50 বছর যখন পৌঁছচ্ছে বইমেলা, তখন তো এই কথা স্বীকার করতেই হবে যে এর সত্যটি অপরিবর্তিত। এই সত্যটিকে যদি আজকের ছেলেমেয়েরা আঁকড়ে না ধরতো, আজ থেকে 20 বছর আগে আমরা এই কথা বলেছি, কিন্তু পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তারপরেও তো বইমেলা রমরম করে চলছে, তারপরেও তো মানুষ একে অপরকে ভালোবাসছে, তারপরেও তো বোমা মারলে আমরা বলি যে বোমা দিয়ে হবে না, কিন্তু কলম দিয়ে হবে, বই দিয়ে হবে। সুতরাং আমি এই ব্যাপারে এইটুকুই বলতে পারি যে আমার আশা এবং আমার বিশ্বাস রাহুল পুরকায়স্থ এবং জয়দেব বসু এখানেই আছেন, এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন। নামটা পাল্টেছে, চেহারাটা পাল্টেছে, কিন্তু ওই উন্নাসিকতা বলি, ওই অহংকার বলি, ওই ভঙ্গিমা বলি, যদি সেটা আমি ভালোবেসে থাকি, তাহলে সেটা বাইরে পাওয়া যাবে। আবার যদি অন্য ভঙ্গিমার কথাও বলি, সেই সব মানুষজন কিন্তু এখানে আছে, তাদেরকেও আমি যে যেটা ভালোবাসে সেই রকমভাবে চলবে বলেই আমার মনে হয়। থিয়েটারেও তাই হয়, নাটকেও আমরা ঠিক এইভাবেই কখনো কখনো আহত হই, কখনো কখনো উল্লসিত হই। যাই হোক, এই আমার মনে হলো। জানি না এবার শ্রীজাত কি বলবে। আমার বিশেষ কিছুই বলার নেই, আমাদের নিশ্চয়ই সময়ও সংক্ষেপ। সৌমিত্রদার যে মৃদু অভিমান বা আক্ষেপ, অভিযোগও হতে পারে, সেটা খুবই আন্তরিক এবং প্রাসঙ্গিকও বটে। কিন্তু এখানে আমি একটা কথা বলি, একটা যে বদলের কথা দেবুদা বলছেন, বদল তো চিরস্থায়ী, বদলই একমাত্র থাকে, আর কিছু থাকে না। তো প্রতিবাদ আছে, কিন্তু প্রতিবাদের ভঙ্গিগুলো বদলে গেছে, প্রতিবাদের স্বরগুলো, প্রতিবাদের ধরনগুলো, প্রতিবাদের জায়গাগুলো বদলে গেছে। একটা জিনিস কেমন বলি, যে যখন সৌমিত্রদা কারো নাম করছেন, কারো একার নাম করছেন না, কিন্তু রাহুল বললে জয়দেব চলে আসছে, শক্তি বললে সুনীল চলে আসছে, মানে শঙ্খ বললে পূর্ণেন্দু চলে আসছে, সন্দীপন আসছে, সবাই আসছে। আমরা একটা সময় বললে 10টা নাম উঠে আসে, এবং আপনি কলকাতায় তাদের শাসন করতে দেখতে পান। আমাদের সময়ে যেটা একমাত্র বড় বদল, সেটা হচ্ছে আমরাই বোধহয় শেষ প্রজন্ম যাদের একটা দল ছিল। আমরা তারপর আস্তে আস্তে একক হয়ে গেলাম, একা হয়ে গেলাম, এবং সেটা কোনো বিচ্ছেদজনিত কারণে নয়, কোনো বিরাজজনিত কারণে নয়, সময়ের ধরনের কারণেই আমরা যার যার পথে একটু বেশি ব্যস্ত হয়ে গেলাম, একটু বেশি মগ্ন হয়ে গেলাম। ফলে একসঙ্গে আমাদের আর ঝাঁক বেঁধে সেইভাবে দেখা গেল না, যেভাবে জয়দেব রাহুলকে দেখা গেছে, যেভাবে শক্তি সুনীলকে দেখা গেছে, যেভাবে তারও আগে মানুষজনকে দেখা গেছে, যারা জীবন্ত অবস্থায় কিংবদন্তি হয়ে উঠেছে। সৌরভ সামনে বসে আছে, আমাদের একটা দল ছিল, সৌরভ সাথী তখন
সবে একটা প্রকাশনা করছে, কোথায় যাবে জানে না, নন্দনের ওই মেঝেটায় ওরা বই বিছিয়ে বসতো। আমাদের বই তখন ছাপার কেউ ছিল না, তখন আমরা দলবদ্ধভাবে ভাবতাম আমি কবিতা লিখবো, ও কবিতা লেখে, কেউ ছাপবে, কেউ পড়বে। হ্যাঁ, এবার সেই জায়গা থেকে আজকে সৌরভরা যেখানে বসে আছে, সেখানে সৌরভের প্রকাশনার ঘরে এমন কোনো কবি সাহিত্যিক নেই যার বই ওর কাছে নেই। এটাও একটা প্রতিবাদ, কিন্তু যে ওই মাটি থেকে উঠে এই স্থলটায়, এই মঞ্চটায় আসা যায়। তো সেই প্রতিবাদ হয়তো অনেক নীরব প্রতিবাদ। আমাদের আরও অনেক ধরনের প্রতিবাদ চারপাশে হয়ে চলেছে, কিন্তু এটা ঠিক সৌমিত্রদা, আমরা আর যুথবদ্ধ নেই। আগেকার মতো আমাদের একসঙ্গে হই হই করে উঠতে দেখা যায় না। কেউ বলে না ওই যে তিনজনের নাম নিয়ে বলে না তারা আসছে। আপনি যখন শ্রীজাত বলেন, আপনি শ্রীজাতকেই ডাকেন, চারজনের নাম আপনার মুখ থেকে বেরিয়ে আসলে এটা দুঃখজনক। কিন্তু এটা সত্যি যে এই সময়টা আমাদের একটু একলা করে দিয়েছে। কিন্তু যেটা দেবুদা বললেন যে বাইরে কোথাও নিশ্চয়ই কেউ কিছু একটা ভাঙছে, নতুন কিছু একটা গড়ছে। উৎপল কুমার বসু লিখেছিলেন, বৃষ্টির ভিতরে হেঁটে শ্রাবণের কিছুটা ভেঙেছি। সব ভাঙন সবসময় তো বাইরে থেকে দেখা যায় না। আমরা হয়তো যার যার বৃষ্টিতে হেঁটে যার যার শ্রাবণকে নিজের মতো করে ভাঙার চেষ্টা করছি। সেই প্রতিবাদেরও আমার কাছে একটা মূল্য আছে, একটা দাম আছে। কিন্তু ঠিক হই হইটা কমে গেছে, হই হইটা নেই। বইমেলা হয়তো অনেক সংগঠিত হয়েছে, অনেক বেশি নিয়মানুবর্তিতা জায়গা তৈরি হয়েছে সেখানে। আগের যে অনিয়ম ছিল, অনিয়মের যে একটা জিহাদ ছিল, আপনারা যে সমস্ত ধুলো ওড়ানো ঘোড়াকে ছুটে যেতে দেখেছেন, সেই সমস্ত ঘোড়ারা হয়তো আজকে চাঁদের প্রান্তরে কোথাও একটা অন্যভাবে শায়িত। আমাদের সঙ্গে তাদের তেমন একটা দেখাশোনা করছে। সময় এখনো কিছুটা আছে। আমি দুজনের কাছ থেকে জানতে চাইব এবারে এরা কি বই পড়তে চায়, তাদের সামনে কি বই তাদের আকাঙ্ক্ষার মধ্যে আছে। আমি এই অনুষ্ঠানে আসার আগে দেখলাম যে অপু দেবুদাকে তাগাদা দিচ্ছে একটা বইয়ের জন্য। আমার মধ্যে খুবই আকাঙ্ক্ষা আছে ওই বইটা পড়া। আমি মঞ্চ থেকে ঘোষণা করে গেলাম যে অপু দেখলাম দিচ্ছেন না দাও না কি একটা বললো, দেবুদাও দেবো দিচ্ছি করলো। মাঝখানে আমি যে হতবাক পাঠক, সে দেখলাম একটা বইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটা যাতে মিলিয়ে না যায়। তাই আমি দাবি রাখলাম যে দেবশঙ্কর হালদার তার ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাপাত্রগুলো জড়ো করে অপুকে দেবেন, একটা বই বেরোবে। সামনের বার বইমেলায় আমরাই বসে সেই বইটা নিয়ে, তার আগেও হতে পারে, আমরা বসে সেই বইটা নিয়ে আলোচনা করব, আমরা সবাই শুনবো, সেই বইটা হাতে হাতে ঘুরবে। বাংলা সাহিত্যের একটা অন্য দিক আমরা দেখতে পাবো। এটা আমার আকাঙ্ক্ষা। আমি একজন পাঠক হিসেবে আকাঙ্ক্ষাটা জানি না। শ্রীজাতেও যেরকম বললেন যে যেটা লেখা হয়নি সেই বইটিই ও পড়তে চায়, বা যে বইটি প্রকাশিত হয়নি সেটিই ও পড়তে চায়। কিন্তু আমি নিজে বিশ্বাস করি বই পড়া অনেকটা জাহাজের মতো। মানে আমি হাতের কাছে কিছু একটা পেলাম, পড়ে ফেললাম, এরমভাবে সত্যি কি বই পড়া যায়? কখনো কখনো তেমন যে করি না, বেশিরভাগ সময়ই হয়তো আমার মতো পাঠক তাই করি। কিন্তু বই পড়া তো জাহাজের মতো, তাকে সত্যিই ঠিক দিকে চালনা করতে হয়। এবারে প্রশ্ন আসবে, যদি আমি বলি যে তা চালাও, তুমি নিজেকে চালাও, তখনই তো আমাকে জিজ্ঞেস করতে হয় কেন আমি বই পড়তে চাই, কেন আমি এই বইটা পড়বো। তার মানে আমার মাথার ভেতরে, মেধার ভেতরে, আমার আকাঙ্ক্ষার ভেতরে কিছু একটা বোধ জন্ম নিয়েছে যে আমাকে এটা জানতে হবে, বা এটা দেখতে হবে, বা ওইটা করতে হবে। সেটা কবিতা হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, প্রবন্ধ হতে পারে। আমার কাছে পড়া ওই ঘটনাগুলো ওইভাবে আসে। যেহেতু আমি থিয়েটারের সঙ্গে যুক্ত থাকি, কোনো একটি নতুন থিয়েটার, যেমন এই মুহূর্তে সমরেশ বসুকে নিয়ে মানে একটা কাজের কথার মধ্যে আছি, আমি সেইটি সম্পর্কে জানতে গিয়ে তার তো যে লেখা পড়া আছে, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও নানান রকম ভঙ্গিমান লেখা, সেগুলো জড়ো করে জেনে পড়বার চেষ্টা করতে করতে দেখছিলাম এমন অনেক বই পড়ে ফেললাম যেগুলো কিন্তু এই নাটকে কোনো কাজেই লাগবে না। আমি যখন দেবব্রত বিশ্বাস সেজেছিলাম একটি নাটকে, তখনও আমাকে অনেকে অনেক বইপত্র দিয়েছিলেন। আমি দেখেছি তার বেশ কিছু বই ওই নাটকে খানিক কাজে লাগলো, কিন্তু লাগলো অন্যরকম একটি নাটক। আমি বিবেকানন্দও সেজেছি, আমার তো লজ্জা বা অহংকার বা হ্যাংলামস শেষ নেই। আমি অয়দি ঘোষ থেকে বিবেকানন্দ সবই করি, প্রায় গো অ্যাজ ইউ লাইকের মতো। হ্যাঁ, গোপদাড়ি পেলেই সেজে নিয়ে যায়। তো আমি দেখেছি বিবেকানন্দের সময় বিশেষ করে
আমায় তখন যেসব বই দিয়েছিলেন সেসব বইগুলির কিছু কিছু জিনিস অদ্ভুতভাবে মনে পড়ছে ওই গ্রিক ট্র্যাজেডি করতে গিয়ে। তা আমি বলছি মানে কোনো কিছুই হয়তো বৃথা যাবে না, কিন্তু কোনোটাকে কেন্দ্র করে যখন বই পড়া শুরু হয় তখন বেশ একটা অন্যরকম আনন্দ হয়। আমাকে জিজ্ঞেস করেছেন পড়তে কি ভালো লাগে, তো পড়তে যদি আমাকে বলা হয় যে কি ভালো লাগে, তাহলে আমার সবচেয়ে প্রথম কবিতা পড়তে ভালো লাগে, এটা আমাকে স্বীকার করতেই হবে। কেন আমার মনে হয় কবিতা পড়তে গিয়ে আমি বুঝি না বুঝি, আমি যতটুকু অনুধাবন করতে পারি, তবু মনে হয় কবিতাটা ভাবালো। মানে কোনো একটি কবিতা সে কিন্তু প্রায় উপন্যাসের মতো করে আমাদের জানতে ধরল, কিন্তু একটি উপন্যাস শেষ করার পর এমন আনন্দ হয়েছে, এমন তৃপ্তি হয়েছে, তেমনটা হয়েছে বটে। কিন্তু কবিতা পড়ার পর কবিতাটা 4 লাইনের হতে পারে, 2 লাইনের হতে পারে, 6 লাইনের হতে পারে, যাই হোক না কেন, খুশি হয়ে যদি তালু মেলে দাও মেঘেদের রং লাগে সমস্ত আকাশে, সে আকাশ কেন কুটকচালিতে কালো, শান্ত সুনীল হঠাৎ অন্ধকার, কেন ঘর পোড়া ধোঁয়ায়, কোন হাড়ের পাহাড়ে তোমার বপন করেছ স্বপ্ন, ধুয়ে যাক সব বৃষ্টিতে ধুয়ে যাক, দাঁতে দাঁত চেপে রসো কয়েকটা ঝড় দুঃখের দিন, আমাদের ফের দেখা পাবে উৎসবে। এই ফয়েজ আহমেদ ফয়েজের একটি কবিতার বাংলা অমিতাভ দাশগুপ্ত করেছিলেন। আচ্ছা, এইটা তো একটা বেশ ভালো লাগলো, পড়েছিল, কিন্তু এই কবিতাটা পড়ার পর মনে হয় এই কবিতাটা আমাকে আর কিছু বলছে, আরো কিছু পড়তে বলছে, আরো কিছু জানতে বলছে, আরো কিছু ছাই গায়ে মাখতে বলছে, আরো কিছু আগুনের উত্তাপ নিতে বলছে। সে কি উপন্যাস বলে না, প্রবন্ধ কি বলে না? বলে তো বটেই। যখন একটি প্রবন্ধে পড়েছিলাম, আমি মানুষ তাই আমার কনফিউশন আছে, পাগলের কোনো কনফিউশন নেই, তাই সে চাইলেই উলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়ে যেতে পারে। কনফিউশন থাকাটা খারাপ কিছু না। তখন আমার আরেকটা দিগন্ত উন্মোচিত হলো, তখন আমার একটি গল্প পড়তে ইচ্ছে হলো, একটা গল্পের কাছে চলে যেতে ইচ্ছে হলো। আমার পরিক্রমাগুলো, বই পড়ার আকাঙ্ক্ষাগুলো এইভাবে একে অপরের হাত ধরাধরি করে থাকে। তাই আমি ভালোবাসি কবিতার বই পড়তে। আমি শ্রীজাতর প্রায় সব বই পড়েছি, হয়তো সবকটা মনে রাখতে পারিনি, কিন্তু তার যে এলোমেলো করে লাইনগুলি, সেগুলো মাঝে মাঝে আমাকে ভাবিয়ে ওর গদ্যের কাছেও নিয়ে যায়, এবং সেই গদ্যের হাত ধরে আমি হয়তো এমন একজন কমল কুমার মজুমদারের কাছে পৌঁছে গেলাম কোনোভাবে। আমাদের এই এলোমেলোভাবে যাত্রাটা চলতেই থাকে। তাই আমি আকাঙ্ক্ষা করলাম শ্রীজাতর নতুন বইটা পড়বার। আমার পাশে বসে আছে বসে আছে বলে বলছি না, বা আমার বই পড়তে চেয়েছে বলে বলছি না, কারণ আমার বই কবে পৃথিবীর মুখ দেখবে আমি তো জানি না, প্রকাশক জানে না। তো আমি এই কারণেই খুব আরাম লাগে, এখনো আরাম পাই, এখনো তৃপ্তি পাই। এই একটি বই আমাকে একজন হাতে দিয়ে গেলেন, আমি কিন্তু হলফ করে বলছি আমি চেষ্টা করবো বইটাকে ভালো করে দেখতে, এবং তারপরে ওর ভেতরে যদি কোনো হাতছানি থাকে ও ঠিক আমাকে ধরে নেবে। হাতছানি অবশ্য না, এইটাই নয়। অসামান্য বক্তব্য। আমি খালি শেষ করি আমার তরফ থেকে একটা কথা বলে, তারপর সৌমিত্রদাকে দেব। প্রতিবাদ নিয়ে এত কথা হলো, বইমেলা কিন্তু প্রেমেরও জায়গা, এটা ভুলে গেলে চলবে না। এবং তার জলজান্ত প্রমাণ আমি নিজে দুর্বার সামনে বসে আছি। হ্যাঁ, তো এই ধুলো ওড়া ময়দানের বইমেলায়, এইরকমই বইমেলার শেষ রবিবার একটি কম বয়সী মেয়ে একটি রোগা বইতে আমার সই নিতে এসেছিল। তারপর আমরা 21 বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, আজও একটা বইমেলার শেষ রোববারে একসঙ্গে বসে আছি। আমার মনে হয় বইমেলা যেখানে থাকবে প্রেমও থাকবে। আজও কোনো একটি ছেলে কোনো একটি মেয়ে একে অপরের সই নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে, পরে কোথাও তাদের দেখা হবে, তারাও হয়তো 20 বছর পর কোনো একটা বইমেলায় একসঙ্গে দুপুরবেলা ঢুকবে, একটা অনুষ্ঠানে থাকবে, তাদের সংসারটা বইমেলা দিয়ে সাজানো হবে। আমাদের সংসারটা বইমেলা বই দিয়ে সাজানো। এখন আমাদের নিজেদের থাকার জায়গা কম বাড়িতে, বইয়ের থাকার জায়গায় বেশি। বই দিয়েই আলাপ হয়েছিল, বই দিয়েই আলাপটা এত বছর চলবে। ফলে আমার মনে হয় বইমেলার প্রেম অনেক দিন বাঁচে, বইমেলার প্রেম দীর্ঘজীবী হোক। এরপরে আর কোনো কথা বলার অবকাশ থাকে না। আর যেমন করে গাইছে আকাশ, তেমন করে গাই। সময় শেষ। দীপশঙ্কর হালদার, শ্রীজাত, এদের তো কৃতজ্ঞতা জানাই। আপনাদের প্রত্যেককে আপনাদের ভালোবাসা, শ্রদ্ধা, নমস্কার।